প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মোমিন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় দ্বিতীয় অনুশীলনী 2 যোগাশ্রী প্রোগ্রাম অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং এই সংক্রান্ত একটি ক্লাস নিব। এই ক্লাসটি অতীব গুরুত্বপূর্ণ। প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি বোর্ডে এখান থেকে 2টি এমসিকিউ প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্নের গ অথবা খ 4 মার্কের একটি প্রশ্ন প্রতি বছর থাকে। এখন এই যোগাশ্রী প্রোগ্রাম করতে হলে আমার কি কি জানতে হবে, যে বেসিক কনসেপ্ট, সেগুলো নিয়ে আমি আগে আলোচনা করি। তারপরে আমি ধারাবাহিকভাবে এই যোগাশ্রী প্রোগ্রামের যে অঙ্কগুলো পরীক্ষা আসে সেই অঙ্কগুলো কম্পিউটারাইজড ভাবে আমি করেছি, সেটি তোমাদের আলোচনা করব। প্রথমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই কথাটি প্রতিটি ক্লাসে আমি বলে থাকি যে এ থেকে জেড পর্যন্ত যে 26টি অক্ষর, তার প্রথম 13টাকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুব সংখ্যা, এবং শেষের যে 13টা, এই 13টাকে বলা হয় ভেরিয়েবল বা চলক। আজকে দেখবে যে আমার প্রতিটা অঙ্কে আমার এই কনস্ট্যান্ট বা ধ্রুব সংখ্যা বা নিত্য সংখ্যা এবং চলক ভেরিয়েবল এটি দরকার হবে। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ম্যাথমেটিক্সে 2 ধরনের ভেরিয়েবল আছে, 2 ধরনের চলক আছে। একটি হলো স্বাধীন চলক, আরেকটি হলো অধীন চলক। স্বাধীন চলক এর ইংরেজিতে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর অধীন চলক এটিকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন যে আমার এই যোগাশ্রী প্রোগ্রামে প্রথমে আমি সংজ্ঞাটাই বলি যে যোগাশ্রয়ী কথাটির অর্থ হলো রৈখিক। এই যে লিনিয়ার, লাইন হলো রেখা, লাইন থেকে লিনিয়ার, লিনিয়ার এটির রৈখিক শব্দের অর্থ হলো রৈখিক, লিনিয়ারের অর্থ। যোগাশ্রী প্রোগ্রাম হলো যে যোগাশ্রী শব্দের অর্থ রৈখিক বা একঘাত, এবং প্রোগ্রাম শব্দের অর্থ হলো পরিকল্পনা। এখন এই যোগাশ্রী প্রোগ্রাম করতে হলে আমাদের জানতে হবে সমীকরণ কাকে বলে, অসমতা কাকে বলে, ইংরেজিতে ইনইকুয়ালিটি বলে, আর সমীকরণ ইংরেজি সমীকরণ, ইকুয়েশন। তোমরা মনে রাখবে যেমন x + 2 = 0, বা আমি যদি লিখি 3x + 4y = 12, আবার যদি লিখি x < 2 y < 6, আবার লিখলাম 3x - 4y + 8z দিতে পারি বা দিতে পারি, এখানে দিলে ধরো 17। তাহলে তোমাদের আগে আমি আলোচনা করছি যে সমীকরণ কাকে বলে এবং ইনইকুয়ালিটি মানে অসমতা কাকে বলে। তোমরা মনে রাখবে যে এখানে যেমন x একটি ভেরিয়েবল চলক, y একটি ভেরিয়েবল, এখানে x একটি ভেরিয়েবল, এখানে z এটা ভেরিয়েবল, আর এই যে 12, এই যে 0, এই যে 2, এগুলোকে আমরা বলি কনস্ট্যান্ট, ধ্রুব সংখ্যা বা নিত্য সংখ্যা। এখানে আমি যদি লিখি x = a বা x < a, তাহলে এই যে a, এই এও কনস্ট্যান্ট। আমি বলেছি যে a থেকে z পর্যন্ত যে 26টা অক্ষর, তার প্রথম 13টাকে আমরা সাধারণত কনস্ট্যান্ট বলি, এবং শেষের যে 13টা, এই 13টাকে বলি, যে 13টা আছে x y z u v w, এটাকে আমরা বলি ভেরিয়েবল বা চলক। তোমরা যদি বলো যে হোয়াট ইজ কনস্ট্যান্ট and how many kinds of constant there are, ধ্রুবক কাকে বলে বা নিত্য সংখ্যা কাকে বলে বা কনস্ট্যান্ট কাকে বলে, তোমরা বলবে কনস্ট্যান্ট is a quantity which does not change its value, যার মানের কোনো পরিবর্তন হয় না, তাকেই আমরা ধ্রুবক বলি। there are 2 kinds of constant. ম্যাথমেটিক্সে 2 ধরনের কনস্ট্যান্ট আছে। আমি প্রতিটি ক্লাসে এই কথাটি বলে থাকি যে 2 ধরনের কনস্ট্যান্ট আছে। একটি হলো আরবিট্রারি কনস্ট্যান্ট বা ভেরিং কনস্ট্যান্ট বা অবাধ ধ্রুবক বা ইচ্ছামূলক ধ্রুবক বা অনির্ধারিত ধ্রুবক। এই যে 5টি বললাম, এই 5টিকে একটি বলবা। আর আরেক ধরনের কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টকে বলা হয়
পরম ধ্রুবক ইংরেজিতে বলা হয় অ্যাবসলিউট কনস্ট্যান্ট। অ্যাবসলিউট কনস্ট্যান্ট কোনগুলো? যেমন কোন দিন সেটা চেঞ্জ হয় না, কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন চেঞ্জ হবে না। যেমন ধরো এই যে পাই, এই পাই তারপরে ই, এগুলোর মান কোনোদিন চেঞ্জ হয় না, ফিক্সড। পাই মান 3.1416 বলো বা অ্যাপ্রক্সিমেটলি 22/7 যাই বলো, এই পাই মান কোনোদিন চেঞ্জ হয় না, এর মান কোনোদিন চেঞ্জ হয় না, সেজন্য এগুলোকে বলা হয় অ্যাবসলিউট কনস্ট্যান্ট বা পরম ধ্রুবক। এখন এই যে এ বা বি ধরো বা সি ধরো বা কে ধরো, এগুলোকে বলা হয় ইচ্ছাকৃত ধ্রুবক। যেমন আমি এখানে লিখেছি x সমান a, এর মান যদি 2 দেই তাহলে x ইকুয়াল টু 2, আমি যদি x এর মান 7 দেই x ইকুয়াল টু 7। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই তোমাদের ক্লিয়ার করতে চাই যে সমীকরণ কাকে বলে আর অসমতা কাকে বলে। দেখো x প্লাস 2 সমান 0, বা আমি এমনও লিখতে পারি x সমান 2, x ইকুয়াল টু 2। তাহলে বলবে যে এক বা একাধিক চলক এবং ধ্রুব সংখ্যার মধ্যে সমান চিহ্ন নিয়ে যে গাণিতিক বাক্য বা যে রিলেশন, যে অন্বয়, যে সম্পর্ক গঠিত হয়, সেগুলোকে আমরা ইকুয়েশন বা সমীকরণ বলি। যেমন এখানে দেখো x একটা ভেরিয়েবল, আর এই যে 2 একটা কনস্ট্যান্ট এবং সমান চিহ্ন আছে, সেজন্য এটিকে আমরা বলবো ইকুয়েশন, সমীকরণ। আবার x সমান a, x ইকুয়াল a, এটাও কিন্তু সমীকরণ। কারণ যে a এর মান, a হলো কনস্ট্যান্ট, সুতরাং এর মান যদি আমি 0 কিন্তু কনস্ট্যান্ট, এর মান যদি আমি 0 দেই তাহলে x ইকুয়াল টু 0, এটাও একটা সমীকরণ। x এর মান যদি আমি -10 লিখি তাহলে x ইকুয়াল টু, এর মান যদি -10 লিখি x ইকুয়াল টু -10, x ইকুয়াল টু -10, এটা একটা সমীকরণ। এখন এখানে এক চলক বিশিষ্ট সমীকরণ, এখানে আছে কয় চলক? x এবং y। সেটা নিয়ে আমি প্রথমেই তোমাদের আলোচনা করেছি যে চলক কোনগুলো আর কনস্ট্যান্ট কোনগুলো। এখানে 3x 4y সমান 12, এটাও কিন্তু একটা সমীকরণ। এখানে চলক কয়টি? x y, দুইটি চলক। আর এই যে 3, এই 3 হলো x এর সহগ, কোএফিসিয়েন্ট ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট, মানে সহগ। আর কোফ্যাক্টর তোমরা ম্যাট্রিক্স নিয়ে ঠিক আছে, কোফ্যাক্টর সেটা সহগগুলো কথা। এখানে এই 3 কনস্ট্যান্ট বাট x এর সহগ, এখানে 4y সহগ, সাথীকে সহগ বলা হয় কোএফিসিয়েন্ট। এখানে 4 এটি হলো কনস্ট্যান্ট বাট y সহগ। এখানে 12 এটা একটা কনস্ট্যান্ট। আমি যদি 12 এই পাশে নিয়ে আসি, -12 সমান 0, ওই পাশে 0 হলো, সমান চিহ্ন থাকলে অর্থাৎ এক বা একাধিক চলক এবং ধ্রুব সংখ্যার মধ্যে সমান চিহ্ন নিয়ে যে গাণিতিক বাক্য গঠিত হয় তাকে আমরা সমীকরণ বলি, ইংরেজিতে বলা হয় ইকুয়েশন। এখানে দুইটি চলক আছে আর এখানে x y z, এখানে কিন্তু তিনটি চলক আছে। এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 যেহেতু আছে, সুতরাং এটিকে আমরা অসমতা বলবো, ইনইকুয়ালিটি বলবো। যে এখানে আমি যদি সমান চিহ্ন দিয়ে দিতাম তখন এটি সমীকরণ হয়ে যেত। তাহলে অসমতা কাকে বলে? তাহলে বলবে যে এক বা একাধিক চলক এবং ধ্রুব সংখ্যার মধ্যে যদি গ্রেটার দ্যান বা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু, এই চারটি যে কোনো একটা সিম্বল বা চারটি যে কোনো একটা যদি থাকে, যে রিলেশন হয়, যে সম্পর্ক হয় বা যে গাণিতিক বাক্য গঠিত হয়, তাকেই আমরা বলবো ইনইকুয়ালিটি, বাংলায় বলে অসমতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ আমি চেষ্টা করেছি তোমাদের সমীকরণ এবং অসমতা এইটি জিনিসটা কি সেটা আলোচনা করা। এই জিনিসগুলো আজকে আমার এই অঙ্কে দরকার হবে। এখন তোমাদের যদি আমি বলি যে একটি সরলরেখার আদর্শ সমীকরণ কি, তাহলে তোমরা বলবে ax by c সমান 0, এটি হলো একটি সরলরেখার আদর্শ সমীকরণ। কোন শিক্ষার্থী যদি তোমরা ফার্স্ট ইয়ারে 3.1 থেকে 3.7 পর্যন্ত যে সরলরেখা চ্যাপ্টার ছিল, সেই সরলরেখা যদি না ভালো মতো বুঝে থাকা, তাহলে এই জিওমেট্রি প্রোগ্রামে অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং এর উচ্চতর গণিত পত্রের অনুশীলনী 2 এর অঙ্কগুলো ভালো বুঝতে পারবে না। এবং যে কোনো গ্রাফ তোমাদের ফ্রি হ্যান্ডে আঁকতে হবে, যদি পারো প্রত্যেকটা অঙ্কে গ্রাফ আঁকতে হবে, রেখা, সরলরেখার গ্রাফ। তাহলে
ax plus by plus c সমান 0 এটি হলো একটি সরলরেখার আদর্শ সমীকরণ। এখানে a b c কনস্ট্যান্ট এবং এটি n রিয়েল নাম্বার। a b c এর মান n রিয়েল নাম্বার হতে পারে। যেমন ধরুন আমি উদাহরণ দিলাম 3x plus 4y plus 12 সমান 0। এখানে a মানে 3, b মানে 4, c মানে 12 সমান 0। আমি যদি 12টা ওই পাশে লিখি -12 তাহলে স্ট্যান্ডার্ড হিসাবে এই পাশে নিয়ে আসবে। ওই পাশে যদি 12 থাকে তাহলে এই পাশে নিয়ে এসে -12 মানে তখন c হবে। আমি যদি তোমাদের প্রশ্ন করি যে x সমান 2 এটি কিসের সমীকরণ, তোমরা বলবে এটি সরলরেখার সমীকরণ। কেন সরলরেখার সমীকরণ? যে ম্যাথমেটিক্সে ax by plus c সমান 0 এরকম আকারে যদি কোনো সমীকরণ প্রকাশ করা যায়, ব্যক্ত করা যায়, এক্সপ্রেস করা যায়, তাহলে আমরা তাকে সরলরেখা বলবো। সুতরাং x = 2 এটা একটি সরলরেখার সমীকরণ। কেন? এই সমীকরণকে এরকম আকারে প্রণীত করো or x - 2 সমান 0, 1 * x 0 * y plus -2 সমান 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো x এর আগে যা থাকে সেটিকে আমি বলেছি a হলো কনস্ট্যান্ট এবং ইচ্ছামূলক ধ্রুবক, যা ইচ্ছা হতে পারে। যেমন এখানে a মানে 3, a মানে হলো 1, এখানে b মানে 4, এখানে b মানে হলো 0, এখানে c মানে 12, এখানে c মানে -2। সুতরাং x সমান 2 এটি একটি সরলরেখার সমীকরণ। আমি যদি বলি y সমান -5 বা y সমান 5 বলতে পারি, এটা কিসের সমীকরণ? তোমরা বলবে এটাও সরলরেখার সমীকরণ। এই সরলরেখাগুলোর সমীকরণে আমরা চিত্র কিভাবে সংক্ষেপে আঁকবো সেটা আমার দরকার হবে, বিধায় আমি এগুলো আলোচনা করে নিচ্ছি। তাহলে or y plus 5 সমান 0। তাহলে আমার এখানে এটিকেও আমি লিখি যে 0 into x 1 into y plus 5 সমান 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো যে x এর আগে এখানে a এর মান হলো 0, সেজন্য এটা দেখা যাচ্ছে না। আর y এর সহগ হলো 1, b মানে 1 আর c মানে হলো 5। এবং একটি কথা সবসময় তোমরা ট্রাই টু রিমেম্বার যে সরলরেখা হোক, বৃত্ত হোক, উপবৃত্ত হোক, পরাবৃত্ত হোক, অধিবৃত্ত হোক, যে কোনো সমীকরণ তৈরি করতে গেলে একটি চলমান বিন্দু দরকার হয়, মুভিং পয়েন্ট। এই চলমান বিন্দু ছাড়া টু ডাইমেনশনের ক্ষেত্রে, দ্বিমাত্রিকের ক্ষেত্রে x y ছাড়া, এই চলমান বিন্দু ছাড়া কোনোদিন কোনো সমীকরণ হয় না। সুতরাং এখানে তোমরা বলছো যে স্যার এখানে তো x নাই। অবশ্যই x আছে, সেই x চোখে দেখা যাচ্ছে না। কেন চোখে দেখা যাচ্ছে না? যেহেতু এখানে আমার এর মান হলো 0। সুতরাং আমি আবার বলেছি যে a থেকে z পর্যন্ত যে 26টা অক্ষর আছে তার প্রথম 13টাকে আমরা ইচ্ছামূলক ধ্রুবক বলি। যেমন এখানে এর মান দেখো 0, এই অঙ্কের এর মান হলো 3, x এর সহগে এই বলি আমরা। ওকে, আর এই প্রশ্নগুলোর অঙ্কগুলো করতে গেলে আমার এই যোগশ্রী প্রোগ্রামের প্রতিটা অঙ্ক করতে গেলে মনে রাখবে যে একটি যোগশ্রী প্রোগ্রামের অঙ্কের দুইটি পার্ট থাকে। একটি হলো কনস্ট্রেইন্ট বা সীমাবদ্ধতা বা কন্ডিশন, যার শর্ত বলি আমরা। আমাদের কতগুলো শর্ত দেওয়া থাকবে, সেই শর্তগুলো যদি 3টা কন্ডিশন দেওয়া থাকে তাহলে একটা ত্রিভুজ হতে হবে। যদি 4টা কন্ডিশন থাকে তাহলে একটা চতুর্ভুজ হবে। যদি 5টা কন্ডিশন থাকে তাহলে একটা পঞ্চভুজ হবে। অথবা পঞ্চভুজ 5টা রেখা থাকা সত্ত্বেও অনেক সময় যে কন্ডিশন দেওয়া থাকে সেই শর্ত অনুসারে একটা কনস্ট্রেইন্ট মানে সীমাবদ্ধতা, সেখানে আমাদের একটা রিজন, এলাকাটা একটা চতুর্ভুজ হতে পারে। তো এই কথাটি তোমরা মনে রাখবে যে যদি 3টি কন্ডিশন থাকে তাহলে একটা ত্রিভুজ তৈরি করা যায় 3টি রেখা দ্বারা। যদি 4টা কন্ডিশন থাকে তাহলে একটা চতুর্ভুজ, 5টা কন্ডিশন থাকলে একটা পঞ্চভুজ। তার ভিতরে যদি একটি রেখা গ্রহণযোগ্য না হয় তখন পঞ্চভুজ থেকে আমরা চতুর্ভুজ কাউন্ট করে নেব। এরকম আমি অঙ্ক করার সময় তোমাদের ক্লিয়ার করব। আর দ্বিতীয় যে ধাপ, যে সেটি হলো উদ্দেশ্য ফাংশন বা অবজেক্টিভ ফাংশন বা অভিষ্ট ফাংশন। তাই তোমরা মনে রাখবে যে এই যোগাশ্রী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং করার সময় প্রত্যেকটা অঙ্কেই আমার দরকার হবে দুইটি অংশ। প্রথম যে অংশ সেটিকে বলা হয় কনস্ট্রেইন্ট। কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, আমি উচ্চারণ করেছি কনস্ট্রেইন্ট মানে সীমাবদ্ধতা বা কন্ডিশন বা শর্ত।
সেই শর্ত অনুসারে আমাদের কতগুলো অসমতা থাকবে, সেই অসমতাকে পরে আমরা সমীকরণে পরিণত করে নেই। সেই জন্য আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি হোয়াট ইজ ইনইকুয়ালিটি, অসমতা কাকে বলে, হোয়াট ইজ ইকুয়েশন, সমীকরণ কাকে বলে, এটা আমার দরকার হবে। আর যে আমার এই যোগাযোগের মুখ্য উদ্দেশ্য হলো কম ইনভেস্ট করে মানুষ ব্যবসা করে কেন, দুটি পয়সা ইনকাম করার জন্য। এটাকে আমি অনেক সময় ব্যবসায়িক মেথড বলি, যে কম ইনভেস্ট করে বেশি মুনাফা অর্জন কিভাবে করা যায়, বা কিভাবে কি করলে আমাদের ব্যবসায় সফল হওয়া যায়, এই ধরনের জিনিস নিয়ে আমাদের এই অঙ্কে আমরা আলোচনা করব। ওকে, তো এখন আইটি শেষের অংশটা আমি বলছি উদ্দেশ্য ফাংশন বা অবজেক্টিভ ফাংশন বা অভিষ্ট ফাংশন, এই তিনটি কথা বললাম এক কথা। এখন আমি তোমাদের আলোচনা করতে চাই যে x সমান 2 এর গ্রাফটা কি হবে, আর x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 এই ধরনের অঙ্কগুলো আমার দরকার হবে, বা 3x প্লাস 4y লেস দ্যান অর ইকুয়াল টু 12 এই ধরনের অঙ্কগুলোর আমরা সমীকরণগুলোর কিভাবে সংক্ষেপে গ্রাফ আঁকতে পারি সেটি আমার প্রত্যেকটা অঙ্কে দরকার হবে, প্রত্যেকটা অঙ্কে এটা দরকার হবে। এখন যারা এই সরলরেখার গ্রাফ ফ্রিহ্যান্ডে আঁকতে পারো না, প্র্যাকটিক্যালে তোমরা সক একে x এর মান এবং y এর মান বের করে ঘর টেনে বিন্দু প্র্যাকটিক্যালি করো, কিন্তু এই যোগাসির প্রোগ্রামে যখন তোমরা সিকিউতে অ্যানসার দেবে তখন ফ্রি হ্যান্ডে চিত্র এঁকে দেবে, এখানে ওই সবটা ঘরটা করা লাগে না। সুতরাং আমি যদি বলি x সমান 2 এর গ্রাফটা কি হবে, তাহলে কি হবে 1 2 এই যে রেখাটি। আমি যদি বলি x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 তাহলে কি হবে x সমান 2, এখানে একটা অসমতা, এই অসমতাকে আমি সমীকরণে পরিণত করে নিলাম x সমান 2, তাহলে x সমান 2 মানে 1 2 ঘর এটা হয়ে যাবে। আর যেহেতু এখানে গ্রেটার দ্যান আছে তাহলে আমার এখানে এই চিহ্নটা এরকম ডাইনে, গ্রেটার দ্যান মানে ডাইনে যাবে। আর যদি এই অঙ্কটাই আমি বলতাম x লেস দ্যান অর ইকুয়াল টু 2 তাহলে আমার এরো চিহ্নটা বামে হবে। প্রত্যেকটা অঙ্কে এরকম সংখ্যাগুলো একে, সংখ্যার মানে সরলরেখার চিত্রগুলো একে এরকম গ্রেটার দ্যান অথবা লেস দ্যান সেটা শর্ত অনুসারে আমাদের এরো চিহ্নটা দিতেই হবে। এর অর্থ হলো x এর মান 2 হতে পারে, 2 এর থেকে বড় 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, সেজন্য এরো চিহ্নটা ডাইনে দিতে পারে, লেস দ্যান হলে বামে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার বলে যে y লেস দ্যান অর ইকুয়াল টু 3 এর গ্রাফটা আঁকো, তাহলে তোমরা জানো y লেস দ্যান অর ইকুয়াল টু 3 এটাকে আমি যদি সমীকরণ তৈরি করে নেই তাহলে 3 হবে। তো 3 মানে কি, আমার এখানে মূল বিন্দু এটা 1 2 3, তাহলে এই রেখাটি হলো y ইকুয়াল টু 3। যেহেতু আমার বলছে লেস দ্যান হলে নিচের দিক, এই নিচের দিক এটা লেস দ্যান। আর যদি আমি এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দিতাম তাহলে উপরের দিকে আমি অ্যারোটা দিতাম। এই জিনিসগুলো আমার প্রত্যেকটা অঙ্কে দরকার হবে। আর এখানে আমাদের যে চলকগুলো দরকার হবে x y, যেহেতু আমাদের এখানে সহসমীকরণ থাকে, এই x y এর যে এইগুলো আমাদের এটা অঋণাত্মক, অঋণাত্মক কথাটা ধনাত্মক কথাটা আর হলো ঋণাত্মক এর ভিতরে পার্থক্য আছে। যদি আমি কখনো উচ্চারণ করি যে অঋণাত্মক নন নেগেটিভ তাহলে মনে রাখবে সেখানে ইনক্লুডিং 0 অর্থাৎ 0 সহ। আর যদি বলি ধনাত্মক তাহলে স্টার গ্রেটার দ্যান 0, যদি বলি ঋণাত্মক তাহলে স্টার লেস দ্যান 0, এটা মনে রাখবে। এবং তোমরা তোমাদের অবগতির জন্য জানাই যে এই 0 হলো আমাদের এটা জোড় সংখ্যা, এবং 0 হলো পূর্ণ সংখ্যা, এবং 0 হলো মূলদ সংখ্যা। এবং আমি যখন বাস্তব সংখ্যার ক্লাসটা নিয়েছি প্রথম অধ্যায়ে, সেখানে আমি তোমাদের বলেছি মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা কাকে বলে, তারপরে সহমৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, এগুলো তোমরা কম্পোজিট সংখ্যা বা যৌগিক সংখ্যা কাকে বলে, এগুলো আমার যে ইতিপূর্বে আমি 37টি ভিডিও নির্মাণ করেছি অধ্যায় ভিত্তিক, তোমরা জানো এটি আমার 38তম ভিডিও, যে ভিডিওগুলো মাহি এডুকেয়ার হেল্পলাইন ইউটিউবে এই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তো সেখানে তোমরা এই মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, এবং অনুশীলনী 1 এর রিয়েল নাম্বারস এন্ড ইনইকুয়ালিটিস এর বাস্তব সংখ্যা এবং অসমতা অনুশীলনী 1 এর অনেকগুলো অঙ্ক বিভিন্ন বইতে, যে অঙ্কগুলো বিভিন্ন
বোর্ডে এসেছে সেই অঙ্কগুলো এমসিকিউ সিকিউ সহ করা আছে, দেখতে পারো। আচ্ছা, এখানে যদি থাকে 3x + 4y লেস দ্যান অর ইকুয়াল টু 12, এর গ্রাফটা আমরা কিভাবে আঁকবো সেটাও আমি আলোচনা করি। 3x + 4y লেস দ্যান অর ইকুয়াল টু 12 আছে। প্রতিটা অঙ্কে আমাদের এটা একটা ইনইকুয়ালিটি, অসমতা, লেস দ্যান অর ইকুয়াল টু আছে। সুতরাং লেস দ্যান থাক, লেস দ্যান ইকুয়াল টু থাক, গ্রেটার দ্যান ইকুয়াল টু থাক, সেটিকে তোমাদের প্রথম কাজ হলো সমীকরণে পরিণত করে নেবে। 3x + 4y = 12। এবং তোমরা ফার্স্ট ইয়ারের উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখার তৃতীয় অধ্যায় অর্থাৎ 3.1 থেকে 3.7 পর্যন্ত সরলরেখার যে চ্যাপ্টারটি, সেখানে শিখে এসেছো যে x/a + y/b = 1, এই সমীকরণটি হলো সরলরেখার খণ্ডাংশের সমীকরণ। আমি বলি খণ্ডাংশের সমীকরণ, এবং a আর b এর মানের উপর ডিপেন্ড করে এই রেখাটি আমাদের এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। এটা নির্ভর করে এর মান যদি পজিটিভ হয়, b এর মান যদি পজিটিভ হয়, তাহলে এই রেখাটা হবে। এর মান নেগেটিভ, b এর মান পজিটিভ, তাহলে এই রেখাটা। এর মান নেগেটিভ, b এর মানও নেগেটিভ, তাহলে এটা। এর মান পজিটিভ, b এর মান নেগেটিভ, তাহলে এটা। আমি এই যোগাসির প্রোগ্রামের, লিনিয়ার প্রোগ্রামিং এর অনুশীলনী 2 এর যতগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলোর গ্রাফ আঁকার সময় এরকম যদি একটি সরলরেখা আদর্শ আকারে থাকে, সেটিকে আমি x/a + y/b = 1 আকারে পরিণত করে আমি শুধু চিত্রটা এঁকে দেব। এখানে আর কোনো ওই সব করে প্র্যাকটিক্যাল যেভাবে করো, x রে বলা হয় স্বাধীন চলক, y কে বলা হয় অধীন চলক, x এর মান 0 ধরো, 1 ধরো, 3 ধরো, -1 ধরো, ধরে y এর মান বের করে পয়েন্ট বের করে নাও। কারণ এই পয়েন্ট consists of two things. These are abscissa and ordinate. কারণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে একটা বিন্দু হলো দুটি জিনিস নিয়ে গঠিত, ভুজ এবং কোটি। অ্যাবসিসা মানে হলো ভুজ, আর অর্ডিনেট মানে হলো কোটি। আর ভুজ আর কোটি নিয়ে যা গঠিত সেটাকে বলা হয় কোঅর্ডিনেটস, মানে স্থানাঙ্ক। তাহলে একটা বিন্দুর হলো দুইটা জিনিস থাকে, ভুজ আর কোটি। x এর মানকে বলা হয় ভুজ, y এর মানকে বলা হয় কোটি। তো সেই বিন্দুগুলো নির্ণয় করে নিতে হয়। কিন্তু আমি এই রেখাগুলোকে x/a + y/b = 1 আকারে পরিণত করে নেব, তাহলে আর এই ছক করা লাগে না। তাহলে দেখো, और 12 দিয়ে ভাগ করো, তাহলে 3x কে বাই 12, তাহলে কি হবে x/4 + y/3 = 1। তাহলে এখন আমরা করব কি, এখানে x y ও y প্রাইম, এখন এর মান কত 4 যেহেতু পজিটিভ, 1 2 3 4 চারটা ঘর নেবে। আর এখানে b এর মান 3, উপরে পজিটিভ যেহেতু 1 2 3, এই যে রেখাটি যোগ করে দিলাম। এবং এটি হলো এর সমীকরণ, হলো একটা স্ট্রেট লাইন। এখন যেহেতু আমার বলছে এখানে লেস দ্যান অর ইকুয়াল টু, সেজন্য আমার এখানে অ্যারো চিহ্নটা এদিক দিতেই হবে তোমাদের। এবং যদি এখানে আমার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু থাকতো, তাহলে আমি অ্যারো চিহ্নটা উপরে দিতাম, এখানে উপরে দিতাম, এখানে উপরে দিতাম। এভাবে প্রত্যেকটা অঙ্কে আমি কম্পিউটারাইজড ভাবে আমি করেছি, সেগুলো তোমাদের দেখাবো। এই সবগুলো এই কিভাবে একটা সরলরেখার বা একটা অসমতার চিত্র কিভাবে আঁকতে হয়, এটা যদি তোমরা না বোঝো তাহলে কোনো অঙ্ক করতে পারবে না। এটি তোমরা মনে রাখবে। আর আমি একটি অঙ্ক ক্লিয়ারলি করে আমি তোমাদের বুঝিয়ে দেই, তাহলে তোমরা ক্লিয়ার হবে যে যোগাসির প্রোগ্রামের অঙ্কগুলো কিভাবে করতে হয়, এর ডিটেইলস একটি কথা। আর এখানে চিত্র, অবশ্যই প্রতিটা অঙ্কের চিত্র আঁকবে, চিত্র না আঁকলে নম্বর দেবে না। আর এখানে আমার প্রথমেই আছে কতগুলো অঙ্ক, ধরো এইখান থেকে একটা অঙ্ক আমি করি, এই 11 নম্বর অঙ্কটা দেখো, যে আমার কন্ডিশন দেয়া আছে, x + y less than or equal to 7, আর twice x plus 5y less than or equal to 20, আর x greater than y, আর y greater than x greater than or equal to 0, y greater than or equal to 0। আর এই যে চারটা আমার এখানে অসমতা দেয়া আছে, এই চারটা এই অসমতায় আমার হলো শর্ত বা কন্ডিশন,
বা কনস্ট্যান্ট বা সীমাবদ্ধতা, এটাই হলো আমার এই চারটাতে আছে। তাহলে অবশ্যই এখানে চারটি সমীকরণ যেহেতু, তাহলে এটা একটা চতুর্ভুজ হবে। এবং আরেকটা দেয়া আছে কি, z সমান দেয়া আছে 3x প্লাস 4y। এই যে, আর এটিকে বলবো আমরা উদ্দেশ্য ফাংশন। এটিকে আমি আবার বলছি উদ্দেশ্য ফাংশন বা অভিষ্ট ফাংশন বা অবজেক্টিভ ফাংশন। উদ্দেশ্য ফাংশনকে বা অভিষ্ট ফাংশনকে আমরা z দ্বারা ডিনোট করতে পারি, f দ্বারা ডিনোট করতে পারি, p দ্বারা ডিনোট করতে পারি। কিছু অঙ্কে দেখো আমি ভাষাগত অঙ্ক আছে, কমলা লেবুর অঙ্ক, আঙ্গুরের অঙ্ক বা এই সমস্ত অঙ্কে, শাড়ির লুঙ্গির অঙ্কে দেখবা যে আমরা কিভাবে ব্যবসায়িক অঙ্ক আমি নাম দিয়েছি এর, যে ব্যবসা করতে গেলে তো বুদ্ধি লাগে, কিভাবে বুদ্ধি করে ব্যবসা করলে তোমাদের লাভ হবে, প্রফিট হবে। তা প্রফিট যদি করতে চাও, প্রফিট এর প্রথম অক্ষর পি, তখন উদ্দেশ্য ফাংশনকে আমরা পি বলি। আমি তখনও যে বলতে পারো, সবসময় তোমরা মনে রাখবে যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোন সিম্বলকে, কোন প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স বলবো না। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দেশ্য ফাংশন বা অভিষ্ট ফাংশন বা অবজেক্টিভ ফাংশনকে কেউ যদি z ধরে তাও অসুবিধা নেই, যদি p ধরে প্রফিট p তাও অসুবিধা নেই, বলতে p রেখো, অথবা কোন কোন বইতে আবার f ধরে। সুতরাং এই উদ্দেশ্য ফাংশন অনেক সময় দেয়া থাকে, যে দেয়া থাকে তাতে ওকে, আর দেয়া না থাকে তুমি z ধরো বা p ধরো বা বড়াতের f ধরো, কোনো অসুবিধা নেই। এখন আমাদের উদ্দেশ্য হলো যে এই যে এখানে যে কন্ডিশন দেয়া আছে চারটা ইনইকুয়ালিটি, অসমতা, এই চারটা অসমতাকে আমার প্রথম কাজ হলো সমীকরণে পরিণত করা। তা আমরা ভাষা লিখব, প্রদত্ত অসমতাগুলোকে সমীকরণ আকারে লিখে পাই, এই কথাটা লিখে নেবে। লিখে নিয়ে তাহলে প্রদত্ত অসমতাগুলোকে সমীকরণ আকারে লিখে পাই, এই কথাটা এখানে তোমাদের অবশ্যই লিখতে হবে। সমান 7 আর 2x প্লাস 5y সমান 20 আর x সমান 0, y সমান 0। এটির নাম দেবে 1, এটির নাম দেবে 2, এটির নাম দেবে 3 আর এটির নাম দেবে 4। তাহলে আমার চারটা সমীকরণ হয়ে গেল। সুতরাং আমি কিছুক্ষণ আগে বলেছি সমীকরণ হলো সমান হতে হবে, আর ইনইকুয়ালিটি বা অসমতা হতে হলে নয় লেস দেন অর ইকুয়াল টু, নয় লেস দেন, নয় গ্রেটার দেন, নয় গ্রেটার দেন, চারটা সিম্বল আছে। এখন আমার উদ্দেশ্য হলো এই যে আমার এখানে চারটা সমীকরণ তৈরি করলাম, এই সমীকরণের চিত্র আঁকা, গ্রাফ আঁকা। একে দেখবে যে একটা চতুর্ভুজ হবে, একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু হবে, সেই শীর্ষবিন্দু আমাদের শর্ত মতে সেই কনস্ট্যান্ট বা আমাদের রিজন, সীমাবদ্ধতা অনুযায়ী আমাদের রিজনটা বের করতে হবে। সেই রিজনের যে যে বিন্দুগুলো কাউন্টেবল, সেই বিন্দুগুলো আমি এই উদ্দেশ্য ফাংশনে বসাবো। উদ্দেশ্য ফাংশনে বসে দেখবে যে z এর চারটি মান পাবে চারটা বিন্দুর জন্য, তার ভিতরে সবচেয়ে বড় আমাদের অঙ্কটা বলছে সর্বোচ্চকরণ করো, অর্থাৎ z এর z ম্যাক্স বের করতে বলছে। তাহলে z এর সবচেয়ে যে বড় মান, সেই মানটা আমাদের সর্বোচ্চকরণ অর্থাৎ বড় মানটা বের করতে বলছে। যদি বলে z মিন মানে সবচেয়ে ছোট মানটা, মিন মানে মিনিমাম, আর ম্যাক্সিমাম z ম্যাক্স মানে ম্যাক্সিমাম, z এর ম্যাক্সিমাম মানটা বের করতে বলছে। তোমাদের করতে হবে কি, এই যে কথাগুলো আমি বললাম, এই জিনিসগুলো তোমরা খাতায় লিখবে, আর গ্রাফ পেপার দেওয়া হবে তোমাদের, সেই গ্রাফ পেপারে এই চিত্রটা আঁকবে। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এখানে একটি কথা আমি বারবার স্মরণ করে দেই যে যোগাশ্রী প্রোগ্রামের যতগুলো অঙ্ক আছে, আমি আমার অভিজ্ঞতায় বলি যে প্রত্যেকটা অঙ্কেরই চিত্র হয় প্রথম চতুর্ভাগে। সুতরাং এই ও অরিজিন মূলবিন্দু যে সবসময় মাঝেই লিখতে হবে যে এদিকে যতদূর নেবে লাইনটা, এদিকে ততদূর থাকতে হবে, এটা তো তা না। সবসময় তোমরা এদিক ছোট নেবে, এদিকে ছোট নেবে, এইদিক বড় নেবে আর এদিক বড় নেবে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্কেই দেখবে যে আমাদের ফিগারটা হবে ফার্স্ট কোয়াড্রেন্টে, প্রথম চতুর্ভাগে। সেজন্য এই আবার তোমরা মনে করো স্যার আপনি এটা এত বড় নিলেন আর ওই এক্সট্রা এইটুকু নিলেন, এতে অসুবিধা নেই। ওকে, এবং আমাদের এখানে x y সমান 7 এর গ্রাফটা আমার এখানে আঁকতে হবে। তাহলে কি করতে হবে, শুধু তোমরা খালি লিখবে x y সমান 7 or x by 7 plus y by 7 সমান আর কিছু লেখার দরকার নাই। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আমার x অক্ষকে এই রেখাটি 7,0 বিন্দুতে সেট করেছে,
আর y অক্ষকে 0,7 বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ 7 7টা। এর মান 7 1 2 3 4 5 6 7। আর এগুলো গ্রাফ পেপারে আঁকবে। আমি এখানে হাতে এঁকে দিচ্ছি, তোমাদের গ্রাফ করা হবে পরীক্ষা হলে গ্রাফ পেপারে আঁকবে। এবং এখানে ওই কত সাহিত্য লেখার দরকার নাই, যে প্র্যাকটিক্যালের মতো যে x ও x প্রাইম y প্রাইম কে যথাক্রমে x ভুজ কোটি a ও কে মূল বিন্দু, এগুলো কিছু কত সাহিত্য লেখার দরকার নাই। তোমাদের এগুলো অঙ্ক করতে বলছে, গ্রাফে আঁকতে হবে, কিন্তু এগুলো ডিনোট করে সাহিত্য লেখার দরকার নেই, প্র্যাকটিক্যাল করে লিখতে হবে। শুধু এখানে গ্রাফ পেপারে লিখে রাখো যে প্রতি ঘরকে ক্ষুদ্র বর্গক্ষেত্রে প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে। অনেক সময় প্রতি 10 ঘরকে একক দেখতে পারো, প্রতি 2 ঘরকে একক দেখতে পারো, এটা অঙ্কের উপর ডিপেন্ড করে। তা আমি এখানে যেহেতু ছোট ছোট সংখ্যা আছে, প্রতি ঘরকেই একক ধরলাম। 1 2 3 4 5 6 7। তাহলে আমার এটি হলো আমার 1 নম্বর যে ছবিটা, সমীকরণটা, তার গ্রাফ হয়ে গেল। যেহেতু আমার এখানে বলছে লেস দ্যান অর ইকুয়াল টু, সেজন্য আমার এখানে এই অ্যারো চিহ্নটা এইভাবে আমার দিয়ে দিতে হবে। যদি গ্রেটার দ্যান হতো তাহলে পরে দিই, এটা মনে রাখবেন। এখন সেকেন্ডটা কি আছে আমার? সেকেন্ডটা এগুলো তোমরা ধারাবাহিকভাবে তোমাদের যে পরীক্ষার হলে খাতা সরবরাহ করা হবে সেই খাতাতে লিখতে হয়। এখন আমি টুয়াইস x প্লাস 5y সমান 20, একেও 20 দিয়ে ভাগ করো। সেই জন্য যে একে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে 10 হবে, আর এখানে 4 হবে। এই যে দেখো, তাহলে এখানে 20 যদি নিয়ে আসি, 20 আর 2 কাটাকাটি করলে 10, আর এখানে 20 4 5 20। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর মান হবে 10। তাই এখানে 7 আছে, 8 9 10। তাহলে এটা এই যে, আর এখানে এই বিন্দুগুলো অবশ্যই তোমরা লিখে দেবে 0,7। এটার নাম আমি এ দিলাম, ধরো এটার নাম ওই পরে নাম দেই। দেখো এই বিন্দুটাকে আগে নেই 10,0। তাহলে এই বিন্দুটি হবে 10,0। আর আরেকটা বিন্দু কি আছে 0,4। তারপর এখানে 1 2 3 4 এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটা এটা যোগ করে দাও। যোগ করে যেহেতু আমার এটা হলো 2 নম্বর রেখা, এখানে 2 লিখে রাখো। এবং এটা যেহেতু বলছে আমার লেস দ্যান অর ইকুয়াল টু, তাহলে আমার এখানে এই যে এই চিহ্নটা দিয়ে দিতে হবে। এখন আমার এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে 0,4। আর দেখো এই আমার আরেকটা রেখা আছে x = 0। তো সবসময় তোমরা মনে রাখবে x = 0 বলতেই আমরা y অক্ষ রেখাটা বলছি। x এর মান যদি 2 হতো তাহলে এটা, x এর মান যদি 1 হতো এটা, x = -1 হলে এই পাশে x = 0 তাহলে y অক্ষ। এখানে লিখে রাখবা হলো 3। এই যে x = 3, অর্থাৎ এই রেখাটা। তো যেহেতু আমার এখানে বলছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, তাহলে অ্যারোটা আমার কি হবে গ্রেটার দ্যান মানে এদিকে হবে। এইগুলো অবশ্যই তোমাদের অ্যারো চিহ্ন দিতে হবে, নালে নম্বর পাবে না। y 4 নম্বরটা কি y = 0। y = 0 মানে x অক্ষ রেখাটা, তাই এখানে 4 লিখে রাখবে। অর্থাৎ y = 0 গ্রাফটা হলো x অক্ষ রেখাটা। যেহেতু এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, সেজন্য আমার এখানে অ্যারো চিহ্নটা এইভাবে দিয়ে দিতে হবে। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যে 4টি সরলরেখা দেওয়া ছিল, 4টি সরলরেখারই আমি এখানে গ্রাফটা আঁকলাম। তাহলে আমার রিজন মানে এলাকাটা কোনটা, সম্ভাব্য সমাধান এলাকা কোনটা, আমি দেখব যে এইটা একটা ফাঁকা জায়গা, এইটা জায়গা, এইটা জায়গা। এই তিনটা জায়গার কোন জায়গাটা আমার অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য সমাধান, সম্ভাব্য সমাধান এলাকা। দেখো আমার 1 নম্বর রেখাটা ধাক্কা দিচ্ছে এই দিক মুখ করা আছে, সেখান থেকে নিব আমি এইটুক। 2 নম্বর রেখাটা এদিক ধাক্কা দিচ্ছে, তার থেকে নেব হলো এইটুক। আর 3 নম্বর রেখাটা এদিক মুখ করে আছে, তার থেকে নেব এইটুক। আর 4 নম্বর রেখাটা এদিক মুখ করে আছে, তার থেকে নিলাম এইটুক। তারপরে এই যে আমি যে এই যে ডট ডট দিয়ে ডিনোট করলাম, বা অনেকে যে এরকম কালারিং করে, অনেকে এরকম করে ছায়া যুক্ত করে, তোমরা এরকম ডট ডট দিও, এই যে ডট ডট দিলাম। এটাই হবে আমার সম্ভাব্য সমাধান এলাকা। আমি একটা অঙ্ক তোমাদের ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। এইভাবে আমার প্রত্যেকটা অঙ্ক আমি কম্পিউটারাইজ করেছি, সেগুলো এই অঙ্কটা বুঝতে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো একটা এলাকা আছে, এটা নিলেন না কেন? দেখো যদি আমি এটা নিতাম তাহলে আমার এই রেখাটা বাদ পড়ে যায়। এখানে একটা দুইটা তিনটা রেখার শুধু অংশ আছে,
এটা নিলাম না কেন, এখানে তাহলে এই 4 নম্বর রেখাটা এটা দেবো, বাদ করে দিলাম। সুতরাং আমার এখানে যে এলাকার মধ্যে আমার যে কন্ডিশন দেয়া আছে, যে কনস্ট্যান্ট বা সীমাবদ্ধতা বা কন্ডিশন দেয়া আছে, এই 4টা কন্ডিশনের যে রিজনে, যে এলাকায় 4 জনেরই সংশ্লিষ্টতা আছে, সম্পৃক্ততা আছে, সেটাই হবে আমার সম্ভাব্য সমাধান এলাকা। তাহলে সেই হিসাবে এটি হবে একটি চতুর্ভুজ এবং এটি হবে আমার সম্ভাব্য সমাধান এলাকা। এবং এখানে ও বিন্দুর স্থানাঙ্ক অরিজিন 0 0, এটার নাম দাও এ, এটার নাম দাও বি, এটার নাম দাও সি, এটার নাম দাও ডি, এটার নাম দাও ই। তো এখানে আমার এই ডি আর ই এর কোনো আমার এই অঙ্কের ক্ষেত্রে এই মুহূর্তে আমার দাম নাই, এবং এই সমস্ত বিন্দুগুলোকে বলা হয় নেইবারহুড। যেন আমি ধরো এখানে ক্লাস নিচ্ছি, আমার সামনে যারা ছাত্রছাত্রী আছে তারা কথা শুনছে, পাশে যদি কোনো শিক্ষার্থী থাকে, কোনো স্টুডেন্ট, সেও কিন্তু আমার কথাগুলো শুনতে পারে, কিন্তু সে আমার ছাত্র না, ছাত্রী না, স্টুডেন্ট না, সে হলো আমার নেইবারহুড, মানে আশেপাশের যে একটা রিজনের আশেপাশে যে বিন্দুগুলো থাকে সেগুলোকে বলা হয় নেইবারহুড, মানে আশেপাশের পয়েন্ট। সুতরাং আমার এই ডি ই এর আমি মানগুলো বের করে লিখে রেখেছি গ্রাফটা আঁকার জন্য, কিন্তু এই ডি আর ই এর আমার এই মুহূর্তে আর কোনো কাজ নাই। ওকে, তাহলে আমার সম্ভাব্য সমাধান হবে ও এ বি সি। আমি ও বিন্দুর স্থানাঙ্ক জানি, বি এ বিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দুর স্থানাঙ্ক জানি, বাট বি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি না। তো কোন প্রফেসর এই বি বিন্দুর স্থানাঙ্ক, তোমরা জানো যে দুটি রেখা একটা বিন্দুতে ইন্টারসেক্ট করে, ছেদ করে, সেই ছেদ বিন্দু মানেই হলো এক্স আর ওয়াই মান। অনেকে গ্রাফ থেকেই এক্স এর মান বলে যে এক্স এর মান এত, ওয়াই এর মান মতো, সেটি বসিয়ে দেয়। কিন্তু আমি সেটাও সাপোর্ট করি, কিন্তু আমার সাজেশন তোমাদের প্রতি যে এই বি বিন্দুর স্থানাঙ্ক মানেই হলো 1 নম্বর আর 2 নম্বর রেখা সমাধান করে এক্স আর ওয়াই এর মান যা হবে সেটাই হবে বি বিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ 1 নং আর 2 নং রেখার ছেদ বিন্দুটাই হলো বি। তা সেই সমাধানটা কিভাবে করবে? এখানে তোমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা, 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করো, তাহলে কি হয়? টুয়াইস এ ওইটা লিখো যে 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই টুয়াইস ওয়াই। ওটা কিন্তু তোমাদের লিখতে হবে সমান 14, আর এখানে আছে 1 দ্বারা গুণ করা না করো ফর্মালিটিজ আর কি, ইকুয়াল টু 20। এখন বিয়োগ করো, এটা কাটা, তাহলে -3y সমান -6। তাহলে আমার y এর মান কত হয়? 2। এখন তোমরা সাহিত্য লিখতে পারো y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে কি পাই? x + 2 সমান 7। তাহলে x = 5। এন্ড সুন্দর করে লিখবে যে অতএব 1 নং ও 2 নং রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? 5,2। এই যে x এর মান হলো 5, এই যে, আর y এর মান 2। এবং এটিকে যেহেতু আমি b দ্বারা ডিনোট করতেছি, লিখতে পারো যে এখানে লিখতে পারো 1 নং ও 2 নং রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক 5,2, আর সেটাকে আমি b দ্বারা ডিনোট করেছি, b লিখে দিয়েছি নামটা। এখন আমি এখানে 5,2, এই যে ও এ বি সি, এটি হবে আমার সম্ভাব্য সমাধান এলাকা। এবং আমি এই 4টা বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ x এর মান করেসপন্ডিং y এর মান আমি কোথায় বসিয়ে দেব? আমার এই উদ্দেশ্য ফাংশনে বসিয়ে দেব। উদ্দেশ্য ফাংশনে বা অবজেক্টিভ ফাংশনে বসিয়ে দেওয়ার পরে যে রেজাল্টটা হবে সেটাই হবে হলো আমাদের, তার ভিতর সবচেয়ে বড় যেটা, সেটাই হবে আমাদের z max। তাই তোমরা চক্র করতে পারো বা এভাবে দেখো ও বিন্দুর জন্য একটি অঙ্ক আমি ক্লিয়ারলি তোমাদের বুঝাই দিচ্ছি, সেভাবে তোমরা অনুকরণ করে বাকি অঙ্কগুলো আমি কম্পিউটারাইজড করেছি। এই যে তাহলে কত হলো? 0 সঙ্গে যা কিছু গুণ করলে 0, তাহলে 0। তাহলে z এর জন্য হলো 0 0, মূল বিন্দুর জন্য আমার z এর মান হলো 0। তারপরে বের করো a বিন্দুর জন্য 7,0 বিন্দুর জন্য z সমান 3 * 7 4 * 0, তাহলে কত হলো? 21। আবার লেখো b বিন্দুর জন্য 5,2 বিন্দুর জন্য
জেড সমান, বা কোন কোন প্রফেসর তার শখ করে করেন। শখ করে মানে কি, উদ্দেশ্য ফাংশন পাশে লিখে খালি উত্তরগুলো লিখে দেন, তাও হয় আমি দেখিয়ে দিলাম, একই কথা। অঙ্ক যেভাবে করো, যদি তার ভিতরে কোনো অ্যাডাল্ট্রেশন না থাকে, কোনো ভেজাল না থাকে, তাহলে অবশ্যই নম্বর পাবে। তাহলে 5 যোগ 4 গুণ 2, তাহলে 3 5 15 আর 8 23। সেরকম লেখো সি বিন্দুর জন্য 0,4 বিন্দুর জন্য z সমান 3 ইনটু x এর মান 0 আর 4 ইনটু এখানে y এর মান 4, তাহলে 16। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমি অবজেক্টিভ ফাংশন বা উদ্দেশ্য ফাংশন বা অভিষ্ট ফাংশনে যে আমি এই চারটা শীর্ষবিন্দু বসানোর ফলে যে মানগুলো পেলাম, একটি হলো 0, একটি হলো 21, একটি 23, একটি হলো 16। তো এর তো সবচেয়ে বড় কোনটা? 23। সেজন্য এখন লেখো অতএব z max সমান 23, এবং এই 23ই হবে অ্যানসার। এই 23ই হলো, যেহেতু বলছে সর্বোচ্চকরণ, সর্বোচ্চ মান, সেই সর্বোচ্চ মানই হবে z max সমান হলো 23। সেরকম আমার পরীক্ষায় আসতে পারে z min মানে সবচেয়ে ছোট মানটা। এভাবে আমি সবগুলো অঙ্ক কম্পিউটারাইজড ভাবে করেছি, সেগুলো তোমাদের আমি ধারাবাহিকভাবে বুঝাবো। আর একটি কথা মনে রাখবে যে এখানে যে সমস্ত অঙ্কগুলো ভাষাগত আছে, ধরো একজন ভদ্রলোক 500 টাকা নিয়ে কারণ বাজার গিয়েছে, তারপরে কিছু আঙ্গুরের বাক্স, আঙ্গুর ফলের বাক্স কিনলো, তারপরে কিছু কমলা লেবুর বাক্স কিনলো, এবং কন্ডিশন দিয়ে দিল যে যেখানে সে বাক্সগুলো রাখবে সেখানে 12টার বেশি রাখা যায় না, এরকম কন্ডিশনগুলো ভাষাগত দেয়া থাকবে। বা মুরগির বাচ্চা, গামছা, থালা, গ্লাস, রুই কাতলা, নারকেলের চারা, আমের চারা, এই ধরনের অঙ্কগুলো তোমাদের আমি এখন কম্পিউটারাইজড ভাবে করেছি, সেগুলো বুঝাবো। সেই অঙ্কগুলোতে আমার এই কনস্ট্রেন্ট বা সীমাবদ্ধতা বা কন্ডিশন বা শর্ত দেয়া থাকবে, শর্তে ভাষাগত, কিন্তু এরকম অসমতা তৈরি করা থাকবে না। তখন তোমরা লিখবে যে ধরি আমাদের যদি কমলা লেবুর বাক্স হয়, ধরি কমলা লেবুর বাক্সের সংখ্যা x এবং আঙ্গুরের বাক্সের সংখ্যা y, বা থালার সংখ্যা x, গ্লাসের সংখ্যা y, বা নারকেলের চারার সংখ্যা x, রুই কাতলা, রুই কাতলা, তারপরে কাতল মাছের, এরকম অঙ্ক আছে। যা অঙ্কই আসুক না কেন, সেটি দুইটা চলকের অঙ্ক, এখানে একটিকে x ধরবে, একটিকে y ধরবে। ধরে যে আমার কন্ডিশন গুলো দেয়া থাকবে, সেই কন্ডিশন অনুসারে আমরা এখানে এই অসমতাগুলো আগে তৈরি করে নেব। এই যদি কন্ডিশন থাকে 3টা, তাহলে আমার 3টা অসমতা হবে, তখন আমার এখানে আমার একটা ত্রিভুজ হবে। যদি 4টা কন্ডিশন দেয়া থাকে, চতুর্ভুজ হবে। 5টা যদি কন্ডিশন পাওয়া যায়, ইনইকুয়ালিটি, 5টা সমীকরণ হবে, 5টা সরলরেখা হবে, তখন পঞ্চভুজ হবে। সেই পঞ্চভুজ থেকে যদি একটা শর্ত অনুসারে বাদ হয়ে যায়, তাহলে চতুর্ভুজ হবে। এরকম ভাবে আমি অঙ্কগুলো তোমাদের বুঝাবো। তো এখানে একটি কথা সবসময় মনে রাখবে যে আমাদের এই যে x এবং y যে চলকগুলো, স্বাধীন চলকগুলো, এই স্বাধীন সিদ্ধান্ত চলক, এই চলকগুলো আমাদের সবসময় হতে হবে অঋণাত্মক। অঋণাত্মক কথাটির অর্থই হলো আমার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, অর্থাৎ নন নেগেটিভ। আর যদি বলি ধনাত্মক, তাহলে 0 চাইতে বড়, আর যদি বলি ঋণাত্মক, 0 চাইতে ছোট। আর অঋণাত্মক কথাটির অর্থই হলো নন নেগেটিভ। সুতরাং আমার এখানে x y যে যাই আমরা ভেরিয়েবল হিসাবে ধরবো, আমাদের এই সিদ্ধান্ত চলকগুলো, স্বাধীন চলকগুলো আমাদের হতে হবে কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, অর্থাৎ অঋণাত্মক। এগুলো এমসিকিউতে দাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে যেভাবে আমি অঙ্কগুলো, এই অঙ্কটা আমি বুঝিয়ে দিলাম, বাকি যে অঙ্কগুলো আমি কম্পিউটারাইজড ভাবে আমি কম্পোজ করেছি, এগুলো আমি তোমাদের সুন্দরভাবে দেখাবো। আর এগুলো কিন্তু অবশ্যই তোমাদের গ্রাফ পেপারে রাখতে হবে, গ্রাফ পেপারে রাখতে হবে। সেজন্য আজকের এই আলোচনা থেকে আমি তোমাদের প্রতি, আমার যারা এই ক্লাসগুলো করছো বা ভবিষ্যতে ভিডিও থেকে দেখবে, যে যোগাশ্রী প্রোগ্রাম পাঠতে হলে আগে তোমাদের জানতে হবে what is constant, what is variable, how many kinds of variable there are, how many constant there are। আর যে কোনো সরলরেখার ছবি আঁকা, তোমার এই গ্রাফ আঁকা শিখতে হবে। এই গ্রাফ আঁকা যারা পারবে না, তারা এই যোগাশ্রী প্রোগ্রামের অঙ্ক তারা কিছুই বুঝবে না।
সুতরাং আগে যে একটি সরলরেখার আদর্শ সমীকরণ কি, সরলরেখার সমীকরণ কিভাবে গ্রাফ আঁকতে হয়, এগুলো যে যারা ভালো বোঝে তারা এই যোগাসি প্রোগ্রাম এবং আমার যে অঙ্কগুলো আমি কম্পিউটারাইজড ভাবে কম্পোজ করেছি নিজে, সেই জিনিসগুলো এখন আমি বুঝাবো। তোমরা সেগুলো এই ভিডিও থেকে আমি যে অঙ্কটা করে দিলাম এটা অনুকরণ করলে, এই অঙ্কটা যদি বোঝো তাহলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। এটি হলো কথা। সেজন্য আগে আমি বলেছি যে অসমতা কাকে বলে, সমীকরণ কাকে বলে, এগুলো তোমরা মনে রাখবে। তো আমি কম্পিউটারে এই অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দেবো, তোমরা সেটি অনুকরণ করে অনুসরণ করে ইনশাআল্লাহ যে কোনো অঙ্ক তোমরা এই যোগাসি প্রোগ্রামে করতে পারবে। আর যোগাসি প্রোগ্রামের সুবিধা শর্ত যে কন্ডিশনগুলো সেগুলো আমি কম্পিউটারে তোমাদের কিছুক্ষণের মধ্যে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস এই ক্লাসটি যদি তোমরা বাকি অংশটুকু করো অথবা ভবিষ্যতে এই ভিডিও দেখো, তোমাদের অবশ্যই উপকার হবে। I pray to Almighty Allah for your bright life. গোসল করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যোগাশ্রী প্রোগ্রাম শীর্ষক যে ক্লাসটি নিচ্ছি, এই ক্লাসের শেষে তোমরা শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে সেটি হলো যোগাশ্রী প্রোগ্রাম, যোগাশ্রী প্রোগ্রামের গুরুত্ব, যোগাশ্রী প্রোগ্রামের ব্যবহার ও ক্ষেত্র, যোগাশ্রী প্রোগ্রামের এর শর্ত, যোগাশ্রী প্রোগ্রামের সুবিধাসমূহ, যোগাশ্রী প্রোগ্রামের মডেল, যোগাশ্রী প্রোগ্রাম সমস্যার সমাধান, যোগাশ্রী প্রোগ্রাম সমাধানের পদ্ধতি, সংজ্ঞা, প্রয়োগ ও সমাধান। যোগাশ্রী বানানটা এখানে আমি একটু ঠিক করে নেই, বানানটা একটু কম বোঝে, ভুল হয়ে গেছে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই যোগাশ্রী প্রোগ্রামের আমি আবার বলছি যে ax + by + c = 0 এটি হলো একটি সরলরেখার আদর্শ সমীকরণ। এবং কিছুক্ষণ আগে আমি তোমাদের হোয়াইট বোর্ডে যে আলোচনা করেছি সেখানে সমীকরণ কাকে বলে, অসমতা কাকে বলে, এগুলো নিয়ে আলোচনা করেছি। এবং x > 5 বা x > 5 এর গ্রাফ কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমি বোর্ডে তোমাদের দেখিয়েছি। যোগাশ্রী প্রোগ্রাম বলতে কি বুঝো? যোগাশ্রী প্রোগ্রামের সুবিধাগুলো, শর্ত, এগুলো পরীক্ষায় থাকে। 2 মার্কের জন্য 2টি শর্ত চাইতে পারে বা 2টি সুবিধা, এগুলো তোমরা এখান থেকে দেখে নিও যে বহুসংখ্যক চলক মানে ভেরিয়েবল এর মধ্যে যে সম্পর্ক আছে তা প্রকৃষ্ট মাত্রা নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় গাণিতিক অনুক্রমণ। যোগাশ্রী প্রোগ্রাম হলো গাণিতিক অনুক্রমণ পদ্ধতিগুলোর একটি বিশেষ পদ্ধতি, যেখানে প্রাপ্য সীমিত সম্পদ এর পরস্পর নির্ভরশীল চলকের কাম্য মান নির্ণয় করা হয়। এই পদ্ধতিতে কাম্য মান নিরূপণের জন্য চলকগুলো অন্তর্ভুক্ত করে কতগুলো প্রতিবন্ধকতা, কনস্ট্যান্ট আমি যা বলছি, রৈখিক অসমতা এবং উদ্দেশ্য অপেক্ষক, অপেক্ষকের বাংলা নাম, ইংরেজি নাম হলো ফাংশন, ফাংশনের বাংলায় বলে অপেক্ষক, অবজেক্টিভ ফাংশন তৈরি করা হয়। তাই যে সকল সমস্যা সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান নির্ণয় করা সম্পর্কিত এবং সমস্যা চলকের মাধ্যমে রৈখিক সমতা দ্বারা প্রকাশ করা যায়, কেবলমাত্র ওই সকল সমস্যার বেলায় যোগাশ্রী প্রোগ্রাম প্রয়োগ করা হয়। প্রোগ্রাম এর অর্থ হলো পরিকল্পনা, যা আমি কিছুক্ষণ আগে বলেছি, এবং এটি দ্বারা কতগুলো বিকল্প উপায়ের মধ্য থেকে একটি বিশেষ উপায় নিরূপণ করার একটি প্রক্রিয়া বোঝায়। যোগাশ্রী বা রৈখিক শব্দ দ্বারা বোঝায় কোনো নির্দিষ্ট সমস্যার সঙ্গে জড়িত
সকল সম্পর্ক রৈখিক হবে। অর্থাৎ লাইন, LIN, লাইন মানে রেখা, এটা নাউন, এর যখন অ্যাডজেক্টিভ করবে তখন সেটি হলো রৈখিক, লিনিয়ার, লাইন থেকে লিনিয়ার আসে। এখন এগুলো তোমরা একটু দেখে নিও, যোগাশ্রী প্রোগ্রামের সুবিধা এগুলো তোমরা পড়বে, 2 মার্কের জন্য এই সময় দিয়ে দেয় পরীক্ষায়। যোগাশ্রী প্রোগ্রামের শর্তাবলী, যে শর্তগুলো আমি এখানে 4টি শর্ত লিখেছি, তোমরা 2টি শর্ত অবশ্যই মনে রেখো, পরীক্ষায় অনেক উল্লেখ করে দেয় যোগাশ্রী প্রোগ্রামের 2টি শর্ত লিখো 2 মার্কের জন্য। এখানে আধুনিক উৎপাদন ও বন্টন ব্যবস্থায় যোগাশ্রী প্রোগ্রামিং একটি অপরিহার্য হাতিয়ার ব্যাখ্যা সহ বুঝিয়ে দেয়। এগুলো তোমরা রিডিং করে রাখো, এগুলো এখন দেয় না, আগে পরীক্ষা দিত। কিন্তু এই ধাপগুলো তোমাদের জানতে হবে যে কিভাবে যোগাশ্রী প্রোগ্রাম গঠন করা হয়। যেমন এখানে যোগাশ্রী প্রোগ্রামের সমস্যা গঠনের ধাপগুলো লিপিবদ্ধ করো, এইগুলো তোমরা কিন্তু এই করবে। এটা তোমরা এই ভিডিও থেকে রিডিং করে নিও। এগুলো আমি সরাসরি অঙ্কে চলে যাব, অঙ্ক এগুলোই পরীক্ষায় থাকে, তারপরে এগুলো পড়বে যে ধাপগুলোকে, স্টেপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, এই ধাপগুলো তোমরা ভিডিও থেকে দেখে নিও। লেখচিত্রের সাহায্যে যোগাশ্রী প্রোগ্রামের সমস্যা সমাধান কিভাবে করা যায়, এটিও এই যে ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, এগুলো এই যে বললাম না। তৃতীয় ধাপে নির্ণীত কৌণিক বিন্দুগুলোর মান অভিষ্ট ফাংশন বা উদ্দেশ্য ফাংশন বা অবজেক্টিভ ফাংশন এ বসিয়ে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পরীক্ষা করে উদ্দিষ্ট মান নির্ণয় করা হয় বা নির্ণয় মান নির্ণয় করা হয়, একই কথা। ওকে, এই জিনিসগুলো কিন্তু আমি অঙ্কে তোমাদের আলোচনা করেছি, সেই কথাগুলো আমি এখানে লিখে দিয়েছি। যেমন এই যে এই অঙ্কটি আমি তোমাদের কিছুক্ষণ আগে ক্লিয়ারলি করে দিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সমীকরণগুলো, অসমতাগুলো দেওয়া আছে, এগুলোকে আমরা বলি কনস্ট্যান্ট বা সীমাবদ্ধতা বা শর্ত অনুসারে এই অসমতাগুলো তৈরি করতে হয়। আর z = 3x + 4y, এটাকেই বলা হয় উদ্দেশ্য ফাংশন বা অভিষ্ট ফাংশন। এরপরে দেখো এই যে আমি এই যে চিত্রগুলো আমি যা বোর্ডে দেখিয়েছি সেটা লিখতে হয়। আর প্রদত্ত অসমতাগুলোকে সমীকরণ আকারে লিখে নেবে। এটি হলো একটি ইনইকুয়ালিটি, সেটাকে সমীকরণ আকারে লিখে এই যে চিত্রগুলো আঁকবা। এই দেখো আমি ভাষা তেমন একটা লিখি না, এই যে আমি সমীকরণগুলোকে x/a + y/b = 1 এই আকারে পরিণত করে এই যে এখানে আমি ছবি এঁকেছি গ্রাফগুলো। আর এটা কিন্তু গ্রাফ পেপারে এঁকে খাতার সঙ্গে লাগিয়ে দেবে। আর এখানে এই বিন্দুগুলো এভাবে বসিয়ে এই যে আমি যে রেখাগুলো টেনেছি, নীল কালার দেখতে পাচ্ছ, বেগুনি কালার, এটাই হচ্ছে হলো আমার সম্ভাব্য সমাধান এলাকা। বা আমি বোর্ডে যে অঙ্কটা করলাম এই অঙ্কটি ডট ডট দিয়েছি, তোমরা ডট ডট দিতে পারো, বা অনেকে যে পেন্সিল দিয়ে এরকম ঘষে এরকম দেয়, এরকম টান 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 দিয়ে দিলেও চলে। তোমাদের সাজেশন তোমাদের প্রতি আমার যে ডট ডট দিয়ে দেবা, ডট ডট দিয়ে। তো এই যে অঙ্কটাই আমি কিছুক্ষণ আগে পড়েছি। এই যেভাবে ও বিন্দুর জন্য, এ বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য, সি বিন্দুর জন্য এই বিন্দুগুলো বের করে যেটা সবচেয়ে বড় জেড ম্যাক্স এই 23, এই 23ই হবে উত্তর। এখানে আবার তোমরা ওই যে শীর্ষবিন্দু লিখে পাশে উদ্দেশ্য ফাংশন লিখে সরাসরি করতে পারো, আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি। 2 নম্বর অঙ্কটা, অর্থাৎ আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 1 নম্বর অঙ্কটা যদি কোনো ছেলে বা কোনো মেয়ে বা কোনো শিক্ষার্থী যদি ভালো মতো বুঝে থাকো, আমার এই ভিডিওতে অনেকগুলো অঙ্ক করেছি। এই অঙ্কগুলো এই বিগত বছরগুলোতে বাংলাদেশে যতগুলো উচ্চ মাধ্যমিক কলেজ আছে তাদের টেস্ট বলো, টেস্ট বলো, এটা তো সেকেন্ড পার্টে, তারপর যে কোনো বোর্ডে, মাদ্রাসা বোর্ড সহ যে 10-12টা বোর্ড আছে, 12টা বোর্ড আছে বাংলাদেশে, সমস্ত বোর্ডে এই অঙ্কগুলোই আসছে এবং ফিগারও চেঞ্জ করে না, এইগুলোই থাকে সংখ্যা। তারপরেও আমার কথা হলো যে একজন ফল বিক্রেতা আঙ্গুর ও কমলা মিলিয়ে 500 টাকার ফল কিনবেন, এখানে 500 না দিয়ে 1500 টাকা দেন, 1000 টাকা দেন, 1500 বলা যাবে না, 1500 বলতে হবে, বা 2000 বা 1200, 1200 লেখেন বা 800 লেখেন, একই কথা। তো এই অঙ্কগুলো এখন আমি যা করব, এই অঙ্কগুলো হলো ভাষাগত। এই ভাষাগত অঙ্কে যে কন্ডিশন দেওয়া আছে, যে শর্ত দেওয়া আছে, যে কনস্ট্যান্ট বা সীমাবদ্ধতা দেওয়া আছে, সেই অনুযায়ী আমি এখানে যেমন আমার এই অসমতাগুলো তৈরি করা আছে, আমি অসমতাগুলো তৈরি করে নেব। আর আমার যে আর একটা কন্ডিশন দেওয়া থাকবে, উদ্দেশ্য ফাংশন বা অভিষ্ট ফাংশন, সেই অনুযায়ী আমি এই উদ্দেশ্য ফাংশন জেড ধরো বা এফ ধরো বা পি ধরো, সেটা আমি তৈরি করে নেব।
তৈরি করে নিয়ে আমি 1 নম্বর অঙ্কটা হুবহু যেভাবে করেছি প্রতিটা অঙ্ক আমি সেভাবে করেছি। সুতরাং 1 নম্বর অঙ্কটা আমি হোয়াইট বোর্ডে যে দেখিয়ে দিলাম, অঙ্কটা যদি কোনো শিক্ষার্থী বুঝে থাকো তাহলে সবগুলো অঙ্ক করতে পারবে। ওকে, আচ্ছা আজান হচ্ছে, আজানের জন্য আমি একটু বিরত রাখি, এরপরে আবার শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন অঙ্কটা পড়ি আগে, যে একজন ফল বিক্রেতা আঙ্গুর ও কমলা মিলিয়ে 500 টাকার ফল কিনবে। ভালোভাবে মনে রাখবে, 500 টাকা হলো আমার ক্যাপিটাল, কিন্তু গুদাম ঘরে 12টির অধিক বাক্স রাখতে পারেন না। তাহলে এটা একটা কন্ডিশন মনে রাখতে হবে, যে কয় বাক্স আঙ্গুর কিনুক, যে কয় বাক্স কমলা কিনুক, মিলে 12টার বেশি বাক্স কিনতে পারবে না, সর্বোচ্চ 12টা কিনতে পারবে। এক বাক্স কমলার দাম 50 টাকা এবং এক বাক্স আঙ্গুরের দাম যদি 25 টাকা হয়, সে প্রতিটি বাক্স ও কমলা যথাক্রমে 10 টাকা ও 6 টাকা লাভে বিক্রি করে। লোকটি যে পরিমাণ ফল কেনে তার সবই বিক্রি হয়ে যায়। কমলা ও আঙ্গুর কতগুলো ক্রয় করলে সে সর্বোচ্চ লাভ করতে পারবে, এলো অঙ্ক। আমি এখানে লিখেছি, মনে করি কমলার বাক্সের সংখ্যা x এবং আঙ্গুরের বাক্সের সংখ্যা y। এখন যদি আমি লিখতাম কমলার বাক্স, তাহলে লিখতাম xt আর আঙ্গুরের বাক্স yt, কিন্তু যেহেতু আমি এখানে সংখ্যা বলেছি সেজন্যই আমি কিন্তু এখানে টি কথাটা লিখতে পারি না, একক লেখা যাবে না। যেন আমি যদি বলি তোমাদের বাসায় কয়টি বিড়াল আছে, তুই বললে 5টি বিড়াল আছে। আমি যদি বলি তোমাদের বাসায় বিড়ালের সংখ্যা কয়টি, তখন 5 বলতে হবে। সুতরাং এখানে তোমরা মনে রাখবে যে আমি ধরেছি, মনে করি কমলার বাক্সের সংখ্যা x এবং আঙ্গুরের বাক্সের সংখ্যা y। তাহলে আমার এই x আর y এর মানটা এখন বের করতে হবে। শর্ত কি আমার বলে দিয়েছে, যে কয় বাক্স কমলা কিনি আর যে কয় বাক্স আঙ্গুর কিনি সেটা মিলিয়ে 12টার বেশি হইতে পারবে না। সেজন্য আমার এখানে কন্ডিশন x + y ≤ 12। সর্বোচ্চ 12 হতে পারে, 12 আর কম হইতে পারে, সেজন্য ≤ 12। সেকেন্ড কন্ডিশনে কি আছে, এক বাক্স কমলার দাম 50 টাকা, তাহলে x বাক্সের দাম 50x। এক বাক্স আঙ্গুরের দাম 25 টাকা, তাহলে y সংখ্যক বাক্স, y বাক্সের সংখ্যক বাক্স আঙ্গুরের দাম হবে 25y। এই দুটি মিলিয়ে
তোমার টোটাল মূল্য হবে 500 টাকা অথবা 500 টাকার কম। কারণ হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 500 টাকার নিয়ে কিন্তু 500 টাকা তোমার কাছে 500 টাকা, তাই কি 501 টাকা খরচ করতে পারবা? সর্বোচ্চ 500 টাকা খরচ করতে পারবা অথবা 500 টাকার কম। সেজন্য এখানে লেস দেন অর ইকুয়াল টু। আর আঙ্গুরের বাক্সের সংখ্যা, কমলার বাক্সের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ অঋণাত্মক হবে। সেজন্য আমার এখানে প্রত্যেকটা অঙ্কেই দেখো আমি লিখেছি x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে আমার আগের যে অঙ্কটা এর হুবহু 4টা সমীকরণ ছিল সেটার মতোই হয়ে গেল, শুধু এখানে x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 7, আর আমার এখানে হয়েছে x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 12। এই 7-এর জায়গায় 12 লিখে নেবে, এলো পার্থক্য আর কোনো। আর এখানে 500 জায়গা 20 আছে, 25 জায়গা 25 জায়গা চেঞ্জ। আর নিচে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এখানে যে ওখানে তাই। এখন আমার বলছে যে এক বাক্স কমলাতে লাভ হয় 10 টাকা, তাহলে x বাক্সতে লাভ হয় কত? 10x। এক বাক্স আঙ্গুরে লাভ হয় 6 টাকা, তাহলে y বাক্সে লাভ হয় 6y। এই দুইটা লাভ মিলিয়ে টোটাল লাভকে আমি p ধরেছি, p টাকা। তাহলে সর্বোচ্চ লাভ যদি p টাকা হয়, তাহলে আমার উদ্দেশ্য ফাংশন বা অভিষ্ট ফাংশন বা অবজেক্টিভ ফাংশন p সমান 10x প্লাস 6y। তাহলে আগের অঙ্কটাই ছিল আমার যেখানে z উদ্দেশ্য ফাংশন, সেই z এর আমি প্রফিট মানে লাভ, সেই জন্য আমি এখানে p লিখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এখানে তোমরা p না লিখে z লেখো তাও ফুল মার্কস পাবা, যদি p না লিখে f লেখো তাও ফুল মার্কস পাবা। সুতরাং তোমরা p বলো, z বলো আর f বলো, এতে কোনো অসুবিধা নেই। আর এখানে উদ্দেশ্য ফাংশন লিখলেও চলে, বা অবজেক্টিভ ফাংশন বা অভিষ্ট ফাংশন, এক কথা। এর হুবহু আগের অঙ্কটার মতোই আমি করেছি, যে প্রদত্ত অসমতাগুলোকে সমীকরণ আকারে লিখে পাই। দেখো আগে ছিল x প্লাস ওয়াই সমান 7, এখন 12। দেখো হুবহু আগের অঙ্কটাই আমার কপি পেস্ট, শুধু হলো সংখ্যা চেঞ্জ করে আমি একদম সম্ভাব্য সমাধান এলাকা আমার কি হলো ও এ বি সি। আর এই যে ডি আর ই এর কোনো কাজ নেই, এগুলোকে বলা হয় নেইবারহুড, আশেপাশের বিন্দু। মানে নেইবার থেকে, নেইবার মানে প্রতিবেশী, সে নেইবারহুড মানে একটা রিজনের আশেপাশে যে যে বিন্দুগুলো থাকে সেই বিন্দুগুলোকে আমরা নেইবারহুড বলি। তার নেইবারহুড হিসাবে ওটা বাদ। এখন আমার এই বিন্দুগুলো সম্ভাব্য সমাধান এলাকা হলো ও এ বি সি, এবং এই বিন্দুগুলো আমি উদ্দেশ্য ফাংশনে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমার এখানে সবচেয়ে বড় কত দেখো, 104। এবং এই 104 এটার জন্য আমার যে বিন্দুটা, সেই বিন্দুটা হলো বি বিন্দু, এবং এ পয়েন্ট কনসিস্ট অফ টু থিংস, দিজ আর অ্যাবসিস অ্যান্ড অর্ডিনেট। প্রত্যেকটা বিন্দু হলো দুটি জিনিস নিয়ে গঠিত, ভুজ আর কোটি। এক্স এর মানকে বলা হয় ভুজ, ওয়ার মানকে বলা হয় কোটি। তাহলে এখানে এক্স এর মান হলো 8 আর ওয়ার মান হলো 4, সেজন্য আমি এক্স ধরেছিল বাক্সের কমলার বাক্স সংখ্যা, আর ওয়াই ধরেছি আঙ্গুরের বাক্স সংখ্যা, সেজন্য পি ম্যাক্স সমান 104 পাওয়া